আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। কনজিউমিং অ্যালকোহল ইনজুরিয়াস টু হেলথ। আমি শয়ে শয়ে কলেরার মরা পুড়িয়েছি। মরা দেখে বলে দেব কোনটা কলেরায় মরেছে। কলেরায় মরলে যেসব লক্ষণ দেখা যায় তার একটাও নেই মরাটায়। রসিকবাবুর মৃত্যু হলো কি করে? চিনতে পারবো না? চিনতে পেরেছি রে শুয়োরের বাচ্চা, খুব চিনেছি। চিনতে পেরে গাল দিচ্ছি। এবার খুঁজুন খুনিকে। আপনারা এখন আমাকে যে শাস্তি দিন না কেন, আমি সব কথা অস্বীকার করছি। জজ সাহেবের সামনে পেশ করলে বলবো, ধর্মাবতার বিশ্বাস করুন, আমি কিছুই জানি না। পুলিশ খুনিকে ধরতে পারেনি, আর সে শুধুমাত্র সন্দেহের বসে আমাকে এরা নাস্তানাবুদ করছে। আপনিই বলুন ধর্মাবতার, ভিক্টিমের বাড়ির সামনে বাড়ি থাকা কি অপরাধ? আপনাদের থেকে অনেক ইনফরমেশন নিতে হবে। তার আগে পরিচয় দিই, আমি দারোগা প্রিয়নাথ। একটা গুরুত্বপূর্ণ অপরাধের ইনভেস্টিগেশন করার জন্য এখানে এসেছি। প্রিয়নাথ মুখোপাধ্যায় ছিলেন ব্রিটিশ ভারতের কলকাতা পুলিশের একজন উচ্চ পদস্থ গোয়েন্দা অফিসার এবং বাংলা গোয়েন্দা সাহিত্যের পথপ্রদর্শক লেখকদের একজন। তিনি 1878 থেকে 1911 সাল পর্যন্ত 33 বছর ধরে কলকাতা পুলিশের গোয়েন্দা দপ্তরে কাজ করেন এবং লালবাজার থানায় ইন্সপেক্টরের পদে উন্নীত হন। ব্রিটিশ সরকার তাকে রায় বাহাদুর উপাধিতে ভূষিত করেন। প্রিয়নাথ মুখোপাধ্যায় অনুসন্ধান পত্রিকায় 1889 সালে নিজের অভিজ্ঞতা নিয়ে লেখা শুরু করেন। পরে 1892 সালে তিনি নিজেই একটি পত্রিকা প্রকাশ করেন যার নাম দারোগা দপ্তর। এই পত্রিকায় 1910 সাল পর্যন্ত 206টি গোয়েন্দা কাহিনী প্রকাশিত হয়। আজ আপনাদের জন্য রয়েছে তার লেখা দারোগা দপ্তর থেকে নেওয়া একটি বিশেষ গল্প, বিষম বুদ্ধি। গল্পের সূত্রধার আমি সায়ন। শুরু হচ্ছে বিষম বুদ্ধি। সেই দিন আন্দাজ রাত 11টার সময় আমি থানার যাবতীয় কাজ সেরে অফিস থেকে উঠে সবে মাত্র আমার কোয়ার্টারে এসেছি। এমন সময় হঠাৎ দেখি এক সেপাই চিৎকার করে আমাকে ডাকছে, দারোগা বাবু, শিগগির একবার বেরিয়ে আসুন। দারোগা বাবু। তার উদ্বেগপূর্ণ গলার স্বর শুনেই আমি বুঝেছিলাম বিশেষ কোনো গন্ডগোল হয়েছে। তাই এক মুহূর্ত দেরি না করে আমি বাইরে বের হয়ে এলাম। বাইরে এসে দেখি যে সেপাই এতক্ষণ আমাকে ডাকছিল তার সাথে প্রায় তার একেবারে পাশেই অন্য আরেকটি অচেনা লোক দাঁড়িয়ে। আমাকে দেখা মাত্র সেই সেপাই লোকটার দিকে ইঙ্গিত করে বলল, সাহাব, এ লোকটা কি বলে শুনুন। সেপাইয়ের কথা শুনে আমি এবার লোকটিকে ভালো করে দেখলাম। ইনি একজন বাঙালি যুবক, বয়স 30-এর বেশি হবে বলে মনে হয় না। মুখশ্রী ও বেশভূষা দেখে অনুমান করা যায় এই ব্যক্তি কোনো ভদ্র বাড়ির সন্তান। তবে আশ্চর্যের বিষয়, ইনি কোনোভাবেই উত্তেজিত বা ক্রোধান্বিত নন, বরং গুরুতর কোনো এক গভীর চিন্তার বলিরেখা ফুটে উঠেছে ওর মুখে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনার নাম কি? আমার নাম রাজচন্দ্র দাস। আমি জাতিতে কায়স্থ, আপনাদের থেকে নিচু জাত। এত রাতে থানায় এসেছেন কেন বলুন? বিশেষ প্রয়োজন হয়েছে বলেই আমি আপনার কাছে এসেছি। আসলে আসলে আমি আত্মসমর্পণ করতে চাই। আত্মসমর্পণ মানে? আপনি কি কোনোভাবে অপরাধে অভিযুক্ত? অভিযুক্ত এখনো পর্যন্ত হয়নি, কিন্তু হওয়ার জন্যই এসেছি।
আসলে আমি একটা বিষম অপরাধ করে ফেলেছি, তাই নিজে থেকেই আত্মসমর্পণ করতে এলাম। বিষম অপরাধ? তা কি অপরাধ করেছেন শুনি? খুন। কি বলছেন কি? আপনি মানুষ খুন করে থানায় আত্মসমর্পণ করতে এসেছেন? আগে হ্যাঁ স্যার। কাকে খুন করেছেন? আমি যাকে খুন করেছি তার প্রকৃত নাম আমি জানি না, তবে সবাই ওনাকে রসিকবাবু বলে ডাকতেন। তাই রসিকবাবু কোথায় থাকতেন? আমার বাড়ির সামনেই থাকতেন। কি কাজ করতেন তা সঠিক জানি না, তবে মনে হয় কোনো অফিসেই চাকরি করতেন, আর 5টা লোকের মতো। রসিকবাবুর কোনো পরিবার পরিজন বা কাছের কেউ আছে? জানি না স্যার, কাউকে তো কখনো ওনার সাথে দেখিনি। হয়তো একাই থাকতেন ওই বাড়িতে। আপনি কি সত্যি মানুষ খুন করেছেন? এত রাতে এরকম জটিল বিষয়ে আপনার কাছে মিথ্যে কথা বলতে আসবো স্যার? আমি মস্করা করতে আসিনি। আপনি ওনাকে খুন করলেন কেন? আমি ইচ্ছা করে ওনাকে খুন করিনি স্যার। আজ রাত 9টা নাগাদ যখন আমি কাজ থেকে বাড়ি ফিরছিলাম, সেই সময় ওনাকে আমার বাড়ির সামনে দেখতে পাই। আমাকে দেখা মাত্রই উনি অত্যন্ত কটু ভাষায় গালাগাল করলেন। প্রথমটা একটু অবাকই হয়েছিলাম, কারণ আমার সাথে তার কোনোদিন ভালো করে পরিচয় হয়নি, শত্রুতা তো দূরের কথা। সুতরাং বিনা কারণে তিনি আমায় গালাগাল করায় ভাবলাম তিনি অন্য কারোর সাথে হয়তো আমাকে গুলিয়ে ফেলেছেন। তাকে উদ্দেশ্য করে বললাম, আপনি বোধহয় আমাকে চিনতে পারেননি মশাই। আপনি যে ব্যক্তি ভেবে আমাকে গালাগাল করছেন সেই লোক আমি নই। আমার কথা শোনা মাত্র তিনি বললেন, চিনতে পারবো না? চিনতে পেরেছি রে শুয়োরের বাচ্চা, খুব চিনেছি, চিনতে পেরে গাল দিচ্ছি। এই কথা বলে তিনি আবার আমার উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালাগাল জুড়লেন। সেই অশ্রাব্য ভাষা শুনলে নির্জীব পদার্থেরও ক্রোধ সংবরণ করা কঠিন মশাই, আর আমি তো রক্ত মাংসে গড়া মানুষ। সুতরাং আমিও নিজেকে খুব বেশিক্ষণ সামলাতে পারলাম না। রাগের বশে ঠিক ভুল জ্ঞান হারিয়ে সজোরে তার গালে বসিয়ে দিলাম এক চড়। সম্ভবত তিনি বোধহয় সেই আঘাতের বেগ সহ্য করতে পারেননি। 2-4 পা মাতালের মতো টলমল করেই সেখানেই পড়ে যান। আর তারপর যখন তার কাছে গিয়ে তাকে জাগানোর চেষ্টা করি, তখন বুঝতে পারি তার দেহে আর প্রাণ নেই। সুতরাং আমিই হত্যাকারী। তাই আমার হাতে রসিকবাবু খুন হয়েছে আমি এটা মনে করি, এবং আমি তাই এখানে এসে আত্মসমর্পণ করতে চাইছি। এখন আপনি আমাকে চরম দণ্ডে দণ্ডিত করতে পারেন। আপনি যেরকম বললেন তাতে বুঝলাম আপনি স্বইচ্ছায় ক্রাইম করেননি, সুতরাং আপনাকে কোনোভাবেই চরম দণ্ডে দণ্ডিত করা যায় না। আপনার কথা যদি সত্যি হয় তাহলে আপনাকে কিছু মাস বা বছরের জন্য কারাবাস ভোগ করতে হতে পারে। যাই হোক, আপনি যা যা বললেন তার সাক্ষ্য প্রমাণ আছে তো? সাক্ষী আপনি পাবেন না স্যার, কারণ যে জায়গায় এই ঘটনাটা ঘটেছিল সেখানে আমি আর রসিকবাবু ছাড়া কেউ উপস্থিত ছিল না। সুতরাং কোনো এভিডেন্স থাকার কথাও নয়, আর কেউ ঘটনাটা ঘটতেও দেখেনি। তবে স্যার আমি আপনাকে এটুকু আশ্বাস দিতে পারি যে যা বলেছি তা কখনোই অস্বীকার করব না। যে কোনো পরিস্থিতিতে যে কোনো বিচারপতির সামনে আমাকে নিয়ে যেতে পারেন, মুক্ত কণ্ঠে আমি নিজের দোষ স্বীকার করে নেব। এতে আমার ফাঁসি হোক বা কারাবাস, কিছুতেই আমি মিথ্যে কথা বলবো না স্যার। আচ্ছা, সে বিষয়ে পরে দেখা যাবে। এখন রসিকের মৃতদেহ কোথায় আছে বলুন। সঠিকভাবে জানি না। মৃতদেহ কিছুক্ষণ পর্যন্ত রাস্তাতেই পড়েছিল, কিন্তু পরে তার কয়েকজন আত্মীয় বা বন্ধু সৎকার করার জন্য মৃতদেহ নিয়ে গেছে। তার মানে তো এতক্ষণে নিশ্চয়ই দেহের সৎকার হয়ে গেছে। বলতে পারবো না স্যার। আপনি আমার সাথে চলুন। কলকাতা ও শহরতলির মধ্যে সব দাহ করার যে কটা ঘাট আছে, আগে সেই জায়গাগুলোতে গিয়ে দেখি রসিকের দেহ যদি পাওয়া যায়।
আচ্ছা, আপনি জানেন না ওরা কোন ঘাটে মৃতদেহ নিয়ে গেছে? না স্যার, তা তো জানি না। রাজচন্দ্র দাসের এই কথা শুনে আমি আর দেরি করলাম না। তখনই একটা গাড়ি আনার হুকুম দিলাম। রাজচন্দ্র দাসকে সঙ্গে নিয়ে বসলাম গাড়িতে। কলকাতায় শবদাহ করার সর্বপ্রধান ঘাট হলো নিমতলা, সুতরাং সেটি হলো আমাদের প্রথম গন্তব্যস্থল। সেই স্থানে পৌঁছে প্রত্যেক রেজিস্টারের থেকে জানতে পারলাম সন্ধ্যার পর থেকে ওই গড়নের কোনো মৃতদেহ সেখানে আসেনি, বা রসিক নামের কোনো ব্যক্তির মৃতদেহ দাহ করা হয়নি। নিমতলা ঘাট থেকে কোনো রকম লিড না পেয়ে কাশীমিত্রের ঘাটে যাব ঠিক করলাম। যাওয়ার সময় নিমতলা ঘাটের কর্মচারীকে ডেকে বললাম, এরপরে রসিক নামের বা ওর দেহের সাথে মিল আছে এমন কোনো মৃতদেহ নিয়ে যদি কেউ আসে, তাহলে সাথে সাথে যেন মৃতদেহ আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। এরপর যখন আমরা কাশীমিত্র ঘাটে গিয়ে উপস্থিত হলাম, তখন রাত 1টা বেজে গেছে। সেইখানে গিয়ে জানতে পারলাম কয়েকটা লোক একটা মৃতদেহ রাত 11টা নাগাদ নিয়ে এসেছিল এবং কলেরা রোগে ব্যক্তির মৃত্যু হয়েছে এই বলে কর্মচারীকে বিশেষভাবে অনুরোধ করে যাতে মৃতদেহটি তাড়াতাড়ি দাহ করে দেওয়া হয়। মৃতদেহ দেখে যদিও কর্মচারীর মনে সন্দেহ হয়েছিল, কলেরায় মৃত্যু হলে যে যে লক্ষণগুলি দেখা যায় তার একটিও ছিল না সেই মৃতদেহে। এই কারণে তার মনে সন্দেহ হয় এবং সেই সন্দেহের উপর নির্ভর করে তিনি মৃতদেহ দাহ করতে অসম্মত হন এবং এরপরেই এই খবর স্থানীয় পুলিশের কাছে রিপোর্ট করেন। স্থানীয় পুলিশ খবর পাওয়া মাত্র এই মৃতদেহের ওপর একটি সেপাইয়ের পাহারা বসিয়ে এই খবর আমার থানায় পাঠিয়ে দেয়। আমি থানা থেকে বের হওয়ার পরেই ওই সংবাদ থানায় পৌঁছেছিল। যারা ওই মৃতদেহ দাহ করার জন্য এনেছিল তারা যখন জানতে পারল যে ওই মৃতদেহ তারা সহজে দাহ করতে পারবে না, তখন তারা রাতের অন্ধকারে আড়ালে এক এক করে পালিয়ে যায় সেপাই আসার আগেই। আমরা যখন ঘাটে পৌঁছালাম তখন দেখি সেই আত্মীয় পরিজনহীন মৃতদেহটি পড়ে আছে, আর পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রেখে সেপাই তখনও পাহারায়। রাতের অন্ধকারে যত দূর সম্ভব নিরীক্ষণ করলাম মৃতদেহটিকে, কিন্তু মৃত্যুর কোনো কারণ অনুমান করতে পারলাম না। ঘাটের কর্মচারীকে ডাকলাম। উনি একজন অভিজ্ঞ ও পুরনো কর্মচারী, বয়স তার 50-এর বেশি এবং এই নির্দিষ্ট কাজে তিনি জীবনের প্রায় 30 বছর দিয়েছেন। এই দীর্ঘকালের মধ্যে তিনি যে কত মৃতদেহ দেখেছেন এবং তাদের সৎকার করেছেন তা নির্ণয় করা সহজ নয়, আর হয়তো এই অভিজ্ঞতার ফলেই তিনি এই দেহটি সৎকার করতে রাজি হননি। তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, কি কারণে আপনার সন্দেহ হলো যে এই ব্যক্তির মৃত্যু স্বাভাবিক নয়? সঠিক কারণ কি তা আমি জানি না, তবে যারা ওই মরা এনেছিল তারা বলেছিল কলেরায় মরেছে লোকটা। আমি শয়ে শয়ে কলেরার মরা পুড়িয়েছি, মরা দেখে বলে দেব কোনটা কলেরায় মরেছে। কলেরায় মরলে যেসব লক্ষণ দেখা যায় তার একটাও নেই মরাটায়, তাই আমার সন্দেহ হয়, আর তারপরেই আমি পুলিশে জানাই। লোকটার মৃত্যু কিভাবে হয়েছে বলে আপনার মনে হয়? কিছু তেমনভাবে বলা মুশকিল, তবে কোনো রোগে এই লোক মরেনি এইটুকু বলতে পারি। কোনো কারণে হঠাৎ করে মরেছে। আমারও মনে হয় আপনার কথাই ঠিক। আচ্ছা, যারা এই মৃতদেহ এখানে নিয়ে এসেছিল তারা পালালো কিভাবে?
আমি যখন থানায় এই খবর রিপোর্ট করতে লোক পাঠাই তখনই বেটারা বুঝতে পেরেছিল ওরা বিপদে পড়তে চলেছে, তাই সুযোগ বুঝে পালিয়েছে হতভাগারা। আমি ওদের এখানেই অপেক্ষা করতে বলেছিলাম, আর আমার হাতে যে কটা ডোম আছে তাদেরকেও বলে দিয়েছিলাম পুলিশ না আসা অবধি ওই বেটাদের যেন এখানেই আটকে রাখে। কিন্তু ওই হারামজাদাদের তো আবার মদ ছাড়া চলে না, নেশার ঘরে কি আর পাহারা দেবে। হ্যাঁ, ওই সুযোগ নিয়েই পালিয়েছে বজ্জাতগুলো। কর্মচারীর এই কথা শুনে একটা ডোমকে ডেকে জিজ্ঞাসা করলাম ওরা কতজন ছিল আর কি করে ওরা পালালো। আমার উত্তরে ডোম বলল, 6 জন লোক ওই মরা নিয়ে এসেছিল, তার মধ্যে 4 জন তো মরা রেখেই কেটে পড়েছিল। দাহ করার জন্য 2টো লোক ওইখানে বসেছিল, কিন্তু যখন ওরা জানতে পারলো যে পুলিশ আসবে, মরা দেখবে, সেই ওরা এটা সেটা করে কেটে পড়ার চেষ্টা করতে লাগলো। শেষে 2 জন দুদিকে দৌড়ে পালালো। আমি একটাকে তাড়া করে জাপটে ধরে নিয়ে এসেছিলাম, কিন্তু আরেকটা ততক্ষণে ভেগেছিল। যেটাকে ধরেছিলাম ওটাকে ওইখানেই বসিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ পরে ওটা দূরে একটা মানুষ দেখিয়ে বলল ওটা ওর সাথী, যেটা তখন ভেগেছিল। ওই কথা শোনা মাত্র আমি আগে পিছে না ভেবে দৌড়ে মানুষটার দিকে, কিন্তু কাছে আসতেই দেখি সেটা একটা স্ত্রীলোক। যখন ফিরে আসি ততক্ষণ ওই হারামজাদাটাও ভেগেছিল। অন্ধকারে বেশ কিছুক্ষণ খুঁজেছিলাম, কিন্তু ওটাকে আর পাইনি। তারপরই সে পাই আসে। ডোমের পুরো কথা শুনে বুঝতে পারলাম ওর বুদ্ধির দোষে লোক দুটো পালাতে পেরেছিল। এরূপ ক্ষেত্রে সব বাহকদের না পাওয়া গেলে মৃত ব্যক্তি সম্পর্কে কিছুই জানা যায় না, আর সেটা যদি হত্যাকাণ্ড হয় তাহলে সেই কেসের লিড পাওয়া ভীষণ মুশকিল। তবে এক্ষেত্রে অসুবিধা নেই, কারণ হত্যাকারীকে এই কেসে খুঁজতে হবে না। কোনো এক অজানা কারণে সে নিজেই এসে আত্মসমর্পণ করেছে। রাজচন্দ্র দাসের থেকে আমি আগেই জানতে পেরেছিলাম যে তার একটা চড়ের আঘাতেই রসিকের মৃত্যু হয়। কাজেই সেই মৃতদেহ নিরীক্ষণের সময় আমার প্রধান উদ্দেশ্যই ছিল মৃতদেহের ঘাড়ে, গলায় বা গালে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা তা খতিয়ে দেখা। মনে মনে এই ভেবে কর্মচারীকে সাথে নিয়ে রসিকের মৃতদেহটা খুব মনোযোগ দিয়ে নিরীক্ষণ করতে লাগলাম। ওর গালে বা গলায় খুব জোরে চড়ের আঘাত তো দূরের কথা, একটা পিঁপড়ের কামড়ানোর ক্ষত পর্যন্ত ছিল না। একটা ডোমকে ডেকে মৃতদেহের সমস্ত কাপড় খুলে ফেলার হুকুম দিলাম। আদেশ অনুসারে মৃতদেহটিকে বিবস্ত্র করল। 2টো টর্চের আলোয় মৃতদেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খতিয়ে দেখলাম, কিন্তু কোনো বিশেষ চোট বা চিহ্ন প্রথমে চোখে পড়ল না। অনুবীক্ষণের পরে মৃতদেহের বুকে একটা ছোট কয়েন, মানে 25 পয়সার থেকেও ছোট এমন একটা কালো গোল চিহ্ন দেখতে পেলাম। ভালো করে দেখে বুঝলাম ওটা একটা লোহার পেরেকের মাথার দিকের গোল অংশ। প্রথমে ভেবেছিলাম পেরেকটা জোর করে ওর বুকে গেঁথে দেওয়া হয়েছে, কিন্তু সেক্ষেত্রে ওই ক্ষত থেকে রক্ত বেরোনো স্বাভাবিক, যেটা এই ক্ষেত্রে বের হয়নি। আঙুল দিয়ে পেরেকটা তোলার চেষ্টা করলাম, কিন্তু সেটা শক্তভাবে দেহের মধ্যে গেঁথে রয়েছে। জোর করে না তুললে ওটা বের করা অসম্ভব, সুতরাং ওটা যেমন ছিল তেমনই থাকতে দিলাম। তবে তখন আমার কাছে এটুকু স্পষ্ট হলো যে কলেরায় বা চড়ের আঘাতে রসিকের মৃত্যু হয়নি, হয়েছিল এই পেরেকের কারণে। রাজচন্দ্র দাস সেই সময় আমাদের সাথে সেইখানেই ছিলেন
এই দৃশ্য আমাদের মতো তার দৃষ্টিও এড়ালো না। তখন আমি তাকে বললাম, আপনার কথা মতো যদি শুধুমাত্র একটা চড়ের আঘাতেই এই লোকের মৃত্যু হয়ে থাকে, তাহলে এনার বুকেই পেরেক কি করে গেঁথে বসে আছে বলতে পারেন? আর যদি এটাও আপনারই কৃতিত্ব হয়ে থাকে, তাহলে এখন স্বীকার করতে পারেন। নিজের দোষ স্বীকার করে আত্মসমর্পণ যেকালে করেইছেন, তাহলে আর কোনো সত্যি কথা লুকিয়ে রেখে লাভ কি? কিছু সত্যি কিছু মিথ্যে বলে আমাদের কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। তাছাড়া তদন্তের শেষে সবটা বেরিয়েই পড়বে, কাজেই কোনো কিছু লুকাবার চেষ্টা করবেন না। না না স্যার, আমি আপনাকে সম্পূর্ণ সত্যিটাই বলেছি। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি কোনো কথাই গোপন করিনি। আর যদি গোপন করারই হতো, তাহলে তাহলে আমি নিজে থেকে থানায় গিয়ে ধরা দিতাম কেন? এই ঘটনা সম্পর্কে তো আপনারা কিছুই জানতেন না। কে খুন হয়েছে আর কে খুন করেছে এই সম্পর্কে কোনো খবর আপনাদের কাছে ছিল না। সুতরাং আপনারা যে আমাকে ধরতে পারতেন এর সম্ভাবনাই বা কত ছিল? বিশ্বাস করুন, ওনার বুকে যে আগে থেকে কোনো পেরেক গাঁথা রয়েছে তা আমি জানতাম না। আমি কেবল ওনাকে একটা চড় মেরেছিলাম, আর তারপর উনি ওখানেই পড়ে গিয়ে মারা যান। তাই আমার অপরাধবোধ জন্মায় যে আমি হয়তো ওনাকে মেরে ফেলেছি। আর সেই অপরাধবোধ থেকে কথাগুলো যেন মিলিয়ে যেতে লাগলো। কিছুই বুঝতে পারলাম না। রাজচন্দ্রের কথাগুলো বিচার করে দেখলে সত্যিই ওনার আত্মসমর্পণ করার কোনো কারণ চোখে পড়ে না। উনি চাইলে খুব সহজেই সাধারণ জীবনে ফিরে যেতে পারতেন এবং পুলিশের হাতে একটা ক্লুও থাকতো না। উনি বলে না দিলে মৃত ব্যক্তিকে অত সহজে শনাক্ত করাই যেত না। যদি উনি আত্মসমর্পণ না করে এই মৃতদেহ দাহ করতে আসতেন এবং তারপর যদি আমাদের কাছে খবর যেত এবং তারপর যদি আমরা ঘাটে আসতাম, তাহলে এই একটা অজ্ঞাত বুকে পেরেক গাঁথা মৃতদেহ ছাড়া আমাদের কাছে কোনো তথ্য থাকতো না। এরূপ অবস্থায় যখন আসামি নিজে এসে আত্মসমর্পণ করছে, তখন তাকে বিশ্বাস না করা ছাড়া আর কোনো উপায় আছে কি? তবে আসামিকে কি বিশ্বাস করা যায়? কোনো ব্যক্তির বুকে পেরেক গেঁথে থাকলে সে অমনভাবে ঝগড়া করতে পারে? মনের মধ্যে অজস্র প্রশ্ন সম্ভাবনা আসতে লাগলো, কিন্তু সেসব কিছু মাত্র লক্ষ্য না করে ইনভেস্টিগেশন শুরু করলাম। মৃতদেহের দায়িত্বে আবারও নিযুক্ত করা হলো সেই প্রহরীকে। রাজচন্দ্র দাসকে নিয়ে এবার সোজা গেলাম তার বাড়িতেই। ওনাকে জিজ্ঞাসা করাতেই উনি বাড়ির সামনের রাস্তা দেখিয়ে বললেন, স্যার, এই যে এই রাস্তাতেই রসিক আমাকে গাল দিয়েছিল। আর এই যে এই ঠিক এইখানে আমি তাকে চড় মারি, আর ওইখানটা গিয়ে ও পড়ে যায়। আর তারপর তো বাকিটা আপনারা জানেনই। যাই হোক, ওই যে দেখছেন, ওইটা হলো রসিকবাবুর বাড়ি। ওইখানেই রসিক থাকতো। রাজচন্দ্র দাসের কথা শুনে ওই গলির প্রত্যেককেই একে একে জিজ্ঞাসাবাদ করলাম, কিন্তু আশ্চর্যের ব্যাপার, কেউ কোনো তথ্য দিতে পারল না, বা হয়তো ইচ্ছে করেই দিল না। এমনকি রাজচন্দ্র যা যা বলেছে তার সমর্থনে বা বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট পাওয়া গেল না। রাজচন্দ্র থানায় যেমন বলেছিলেন তার বাড়ির সামনেই রসিকের বাড়ি। আমরা এবার ওই বাড়িতে ঢুকলাম। বাড়ি বলতে মেষ বাড়ি। কেউ পরিবার নিয়ে এই বাড়িতে থাকে না। কয়েকটা স্কুল কলেজের ছাত্র আর কয়েকজন অফিসের কর্মচারী এই বাড়িতে থাকেন। বাড়ির ভিতর ঢুকতেই একজন অল্প বয়সী যুবক আমাদের সামনে এসে দাঁড়ালো। প্রথমেই তার পরিচয় জিজ্ঞাসা করলাম। উত্তরে তিনি বললেন, আমি এই বাড়িতেই থাকি। এ বাড়ির সমস্ত দায়িত্ব এখন আমার ওপরেই রয়েছে। হো, তার মানে আপনি এই বাড়ির ম্যানেজার? হ্যাঁ, ওই আর কি।
কেন, আপনার কি প্রয়োজন? প্রয়োজন অনেক আছে। আপনাদের থেকে অনেক ইনফরমেশন নিতে হবে। তার আগে পরিচয় দিই, আমি দারোগা প্রিয়নাথ। একটা গুরুত্বপূর্ণ অপরাধের ইনভেস্টিগেশন করার জন্য এখানে এসেছি। এত রাতে এসেছেন কেন? এখন বাড়ির সবাই তো ঘুমাচ্ছে। কাল আসবেন, যতটা সম্ভব আমরা সাহায্য করব। দেখুন, এত রাতে আমি আপনার ফাজলামি শুনতে আসিনি। সবাইকে গিয়ে ডেকে আনুন, না হলে ঘুম কি করে ভাঙাতে হয় তা পুলিশের ভালো করে জানা আছে। ম্যানেজার তখনই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। এই সবাই ওঠো, বাড়িতে পুলিশ এসেছে। তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো, বাড়িতে পুলিশ এসেছে যে। নিচে দাঁড়িয়েও তার হাঁক ডাক শুনতে পেলাম। কিছুক্ষণের মধ্যে ম্যানেজার নিচে নেমে এলো, আর তার মিনিট 5 মধ্যেই নেমে এলো বাড়ির বাকি সদস্যরা। কি হয়েছে বলো তো? কিছু জানি না, কিছু তো বুঝতে পারছি না। এই পুলিশ এসেছে কেন? এত রাত্রে কি নাটক হচ্ছে কে জানে? নিজেদের কাজ নেই তো আজ দুপুরে এসেছে আমাদের বিরক্ত করতে। ধুর, কি যারা বলুন তো মশাই ব্যাং, এসব কি হচ্ছে? দূর দূর হুজ্জুতিরা শেষ নেই। আর কি হয়েছে কেউ বলছে না কেন? ও দাদু, কি হয়েছে গো? এটা এখানে কি করছে? সব থেকে রাত্রিবেলা ঘুম জাগিয়ে এখন পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। কি হয়েছে ব্যাং? শান্ত হন, শান্ত হন। শুনুন, একটা তদন্তের জন্য আমাদের এখানে আসতে হয়েছে। আপনাদের কিছু প্রশ্ন করা হবে, আর তার যথাযথ উত্তর পেলেই আমরা চলে যাব। এবার আপনারা সহযোগিতা করলে কাজটা তাড়াতাড়ি হবে, হয়তো বাকি রাত আপনাদের আর ঘুমোতে হবে না। আচ্ছা, ঠিক আছে। আপনি কি জানতে চান বলুন। আমাদের দ্বারা যতদূর সম্ভব হবে আমরা চেষ্টা করব আপনাকে সঠিক উত্তর দেওয়ার। আপনাদের এখানে রসিক নামের কোনো ব্যক্তি থাকেন কি? হ্যাঁ, রসিকবাবু এই বাড়িতেই থাকেন। তিনি কি এখন উপস্থিত আছেন? সবাই নিজেদের মধ্যে কাউকে খোঁজার চেষ্টা করছে। এমন সময় ম্যানেজার আবার বলে উঠল, হ্যাঁ, এই বাড়িতেই উনি আছেন। সবাইকে ডাকার সময় ওনাকেও ডেকে এসেছিলাম, বোধহয় এখনো ঘুমাচ্ছেন। কেন, কি হয়েছে বলুন তো? বলবো বলবো, সব বলবো। আগে রসিকবাবুকে একবার ডেকে আনুন। আমার কথা শোনা মাত্র ম্যানেজার তৎক্ষণাৎ রসিক বাবুকে ডাকতে গেলেন এবং আবার গুঞ্জন শুরু হলো। কথা বললেন কি করে? মানে রসিক তো এখানে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এত হট্টগোলের মধ্যে তো রসিককে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, মানে এত হট্টগোলে মানুষ ঘুমাতে পারে নাকি? আরে আমাকে কি বলবে রসিক বাবু কি করেছে? রসিক মানে ওই কোনার ঘরের লোকটা বলে রসিক আবার কি করলো? আরে না না, আমি জানতাম লোকটা সুবিধের নয়। ওর মুখটাই তো কেমন একটা বেঁকা বেঁকা। ইতিমধ্যে ম্যানেজার ফিরে এলো। কিরে, রসিক কোথায়? না মানে উনি তো ঘরে নেই। কোথায় গেল? এই তুই দেখ, এখানেই তো ছিল। আরে ওখানে, হ্যাঁ আমিও তো দেখলাম ওখানে ছিল তো। এই নেই মানে ঘুরে দেখলাম না আমরা এখানে। হ্যাঁ, এই পঞ্চা ভালো করে দেখ তো। আরে ভালো করে খোঁজ। আরে না না, খোঁজ হ্যাঁ আমিও দেখছি তো নেই। কি করে হলো বলতো দেখি। না না, নেই। আমি দেখেছি পুরো ঘর ফাঁকা। স্যার, উনি কি কোনো বিপদে পড়েছেন? এই জগতের সমস্ত বিপদ থেকেই উনি এখন মুক্ত। হ্যাঁ স্যার, কি বলছেন কি? রসিকবাবু আর বেঁচে নেই। সে কি? কোথায়, কিভাবে উনি মারা গেলেন? সেটা তদন্ত করতেই আমি এখানে এসেছি। এই রসিক মরে গেছে? হ্যাঁ, এই মরে গেল কিভাবে? এটা মানেটা কি? এই রসিক আর নেই। বলছেন কি? এই লোকটা মারা গেছে? আমি তো সেদিন দেখলাম। এই রসিক কোথায় মরলো? নিশ্চয়ই কোনো মেয়ে মানুষের বাড়িতে মরেছে। কি খুন করেছে নাকি? খুন করেছে? আপনি বলুন, খুন করেছে? জানি না নাকি মরেছে বলতে এমনি অসুখে মরেছে নাকি? না না, ও আরে লোকটা ভালো ছিল না গো। দাঁড়া না, ভালো হলে কি পুলিশ মরার খবর দিতে আসতো? আরে ওসব বাদ দিন না, যে মরে গেছে সে ধরা পড়েছে তো। এই পুলিশ দাদা শুনুন তো, এই চুপ করো না, চুপ করো না।
ধরা পড়েনি। আসামি কি ছেড়ে আমাদের ধরতে এসেছে নাকি? আমাদের ধরলে কি হবে? আমাদের পুলিশ ধরবে না তো? না 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 না, এই শুনুন শুনুন কি বলছি, ওরা শুনুন। ওই তো পুলিশের ক্ষমতা। এখন পুলিশ দোষীকে ধরতে পারে না, যাকে তাকে ধরে, যাকে তাকে লাঠিচার্জ করে। এই দেশে আর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই দোষীকে দেখতে পায় না কেবল। কোনো বিষয়ে অবগত না হয়েই যার যা মনে এলো তাই তারা বলতে আরম্ভ করলেন। মানুষের এই অবস্থা আমার জানা, তাই আমি চুপ করে ওদের সমস্ত কথা শুনতে লাগলাম। এমন সময় ওই ভিড়ের মধ্যে এক বৃদ্ধ সবাইকে চুপ করালেন। চুপ করুন, এই তোমরা চুপ করো তো, শান্ত হন সবাই। আচ্ছা স্যার, এই রসিক বাবু কি সত্যি মারা গেছেন? হ্যাঁ স্যার, ওর যেরকম স্বভাব ছিল তাতে আমরা আগেই ভেবেছিলাম ওর এরকম দশা হবেই। তার মানে কোথায় মরেছে? কোনো মেয়ে মানুষের বাড়িতে বুঝি? না, তবে হঠাৎ এই কথা বলছেন কেন? আসলে রসিকের যে চরিত্রের কথা আমরা ইদানিংকালে জানতে পেরেছিলাম তাতে কারুর আর বুঝতে বাকি ছিল না যে হয় বেশ্যা বাড়িতে, না হয় মদ খেয়ে কোনো ঝামেলায় পড়ে বেটা মরবে। আপনারা যা অনুমান করেছেন সেটাই হয়েছে, কিন্তু কিভাবে যে হয়েছে সেটা এখনো পর্যন্ত স্থির করা যাচ্ছে না। যাই হোক, উনি কি সবসময় নেশা করতেন? নেশা? নেশা কি বলছেন স্যার? ওই যে ও বিকালে বোতল নিয়ে বসতো, উঠতো সেই মাঝরাতে, কতবার তো ঠেক থেকে মদ গিলে বাড়ি ফিরতো সকালে, প্রায় তো ওর খাবার নষ্ট হতো। আর ওই যে মানে বেশ্যা বাড়ির কথা বলেছিলেন, কোন বেশ্যা বাড়িতে যেত রসিকবাবু? সে আমরা কি করে বলবো বলুন তো স্যার, তবে আমরা বেশ বুঝতে পারছিলাম যে রসিকবাবু নষ্ট মেয়ে মানুষের নেশায় পড়েছে। তার উপর ওনার আবার একটা বিষম দোষ হয়েছিল। দেখতেই পাচ্ছেন, গৃহস্থ এলাকায় থাকি, এবার আমাদের অনুপস্থিতিতে রসিকবাবুর জ্বালায় আশেপাশে গৃহস্থের স্ত্রীরা ছাদে পর্যন্ত যেতে পারতো না, এমনকি জানলা পর্যন্ত বন্ধ করে রাখতে হতো। মেয়ে দেখলেই রসিকবাবু ওদের সঙ্গে ঠাট্টা তামাশা করতেন আর অশ্লীল ভাষায় কুপ্রস্তাব দিতেন। এর জন্য আমাদেরকে প্রতিবেশীদের কাছ থেকে কম নালিশ আর অপমান সহ্য করতে হয়েছে নাকি সে শুধু আমরাই জানি। আমরা তো ওনাকে এক প্রকার বলেই দিয়েছিলাম যে এই মাস শেষ হলেই উনি যেন এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যান। এর আগেও আমরা ওনাকে তাড়াতে চেয়েছিলাম, কিন্তু না, উনি আসলে অনেকের কাছ থেকে অনেক টাকা ধার করেছিলেন আর কি, তাই এক প্রকার বাধ্য হয়েই ওনাকে রাখতে হয়েছিল। কিন্তু এই মাসে তো ওই টাকার আশা ছেড়ে দিয়ে ওনাকে সবাই বলে দিয়েছিলাম উনি যেন অন্য কোথাও ওনার ঠাঁই খুঁজে নেন। উনিও তো আমাদের কথায় বেশ রাজি হয়েছিলেন, শুনেছিলাম তো নাকি ঘরটরও খুঁজছিলেন। সে যাই হোক, এবার বলুন তো কোথায় ওনার মৃতদেহটা পেলেন আপনারা? ওনার মৃতদেহ পাওয়া গেছে কাশীমিত্র শবদাহ ঘাটে। ও বাবা, সেখানে আবার কে নিয়ে গেল? মনে হয় ওনার বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজনদের কেউ। বলেন কি? ওর বন্ধু বলতে তো শুধু আমরাই আছি, আর ওর আত্মীয় স্বজন এখানে থাকে বলে তো আমার মনে হয় না। মানে রসিক ওই কথা কখনো আমাদের কাছে বলেনি। যারা মৃতদেহ নিয়ে এসেছিল তাদেরকে পেয়েছেন তো? কি বলছে ওরা? না, ওদের পাওয়া যায়নি, ঘাটে দেহ রেখে পালিয়েছে। কিন্তু রসিকবাবু মরলেন কি করে? এক্স্যাক্ট কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। যারা মৃতদেহ এনেছিল তারা বলেছিল ওনার মৃত্যু কলেরায় হয়েছে, কিন্তু মৃতদেহের বুকে একটা বড় লোহার পেরেক গাঁথা অবস্থায় পাওয়া গেছে। সুতরাং অনুমান করা হচ্ছে ওই কারণেই ওনার মৃত্যু হয়েছে। বুকে লোহার পেরেক? সে কি? তার মানে রসিকবাবু খুন হয়েছেন? হ্যাঁ, আর তার ইনভেস্টিগেশন করতেই আপনাদের কাছে আসা। যাই হোক, সবাইকে একবার জিজ্ঞেস করে দেখুন, কেউ কি মৃতদেহ সৎকার করতে গিয়েছিল? না না স্যার, এ কি বলছেন? সেরকম হলে তো আমি নিশ্চয়ই জানতে পারতাম। আচ্ছা, ধরুন রসিকবাবুকে যদি এই বাড়িতে বা এই বাড়ির কাছাকাছি কোথাও খুন করা হতো, তাহলে আপনারা নিশ্চয়ই সে সম্পর্কে জানতে পারতেন। আমরা জানতে পারবো না কেন বলুন তো? আমরা তো আগে জানবো নাকি? মানে যার সাথে আরে কি যা বলেন না, পুলিশ হয়েছেন কি? আর আপনাদের বাড়ির সামনাসামনি থেকে যদি ওনার মৃতদেহ পাওয়া যেত, তাহলে ওই মৃতদেহ কাশীমিত্র ঘাটে নিয়ে যাওয়ার সময়ও বোধহয় আপনারা জানতে পারতেন।
নিশ্চয়ই জানতে পারতাম। আর তাছাড়া আমাদের বাদ দিয়ে মানে মানে আত্মীয় নেই তো সে সৎকার করবে। হ্যাঁ মানে আমার তো মনে হয় আমারও মনে হয় জানেন তো, এই যে বা যারা ওকে মেরেছিল তারাই নিয়ে ঘাটে গেছিল পোড়াতে। এই এখানে হলে তো আমরা দেখে নিতাম। হ্যাঁ আমরা দেখতে পেতাম না বলো। এই যে এনাকে দেখছেন, এনার মতে ইনি রসিকবাবুকে খুন করেছেন। আর ইনি আরও বলেছেন যে রসিকের দেহ ওর বন্ধু বা আত্মীয়রা নিয়ে গেছে। কি এই লোক খুন করেছে রসিককে? রাজচন্দ্রবাবুর মতো লোক। এত তাড়াতাড়ি পুলিশ একে ধরলো কি করে? আমার তো কোনো একটা ঝোল মনে হচ্ছে পুলিশ ভুল লোককে ধরেছে, বুঝলেন তো। এই খুন কে ধরেছে, মানে কে খুন করেছে আর কাকে ধরেছে কেউ জানে না। বুঝতেই পারছি না আমি, মানে কিছুই তো বুঝতে পারছি না। মানে এটা কি করে হচ্ছে রে, কি করে বলতে মানে কি? শান্ত হন, শান্ত হন। আপনারা এনাকে চেনেন? আজকালকার যুগে এরকম মতো লোক হয়। ইনি রসিকবাবুকে খুন করেছেন। না না স্যার, কি যে বলো না, শুধু শুধু আমাদের ঠাট্টা করছেন। ভদ্রলোক মানে চন্দ্রবাবু। মানে কোনো ভুল হয়েছে স্যার, আপনার কোনো ভুল হয়েছে। হ্যাঁ মানে চন্দ্রদা কি করে খুন করতে পারে বলুন তো দেখি? করতেই পারবে না আমার বিশ্বাস হচ্ছে না। চন্দ্রদা কি করে করবে? দেখুন, কোনো মজা করার মানসিকতা আমার নেই। আর বিশ্বাস না হয় ওনাকে জিজ্ঞাসা করে দেখুন না, কি বলেন? বলো কিছু তুমি। না না চন্দ্ররাজ বলো কিছু। কি বলছেন কি উনি? আরে আপনি মিথ্যে নিজের নাম দোষে জড়াচ্ছেন কেন? আপনি বেকার বেকার একটা কেসে জড়িয়ে গেলেন। তোমার কোনো ভয় নেই? তোমার কোনো ভয় নেই? আরে তোমার কোনো ভয় নেই, পুলিশ কিচ্ছু করতে পারবে না। আমরা আছি তোমাদের পাশে। চন্দ্রদা তুমি কিছু বলো। চন্দ্রদা আরে আছি সব আছি আমরা। দেখে নেব। রসিকের খুন আমার হাতেই হয়েছে, আপাতত এটাই আমার বিশ্বাস। আপনার হাতে? আপনার হাতে উনি কি করে খুন হলেন? সন্ধ্যার সময় আমি অফিস থেকে বাড়ি ফিরছিলাম। সেই সময় রসিকবাবুকে আমার বাড়ির সামনে দেখতে পাই। উনি আমাকে দেখে বিনা কারণে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে শুরু করেন। আমি তাকে থামানোর চেষ্টা করেছি, কিন্তু তিনি থামেননি, বরং মাত্রা আরো বাড়িয়েছিলেন। এমন অবস্থায় আমি আর নিজেকে সামলাতে পারিনি। সজোরে একটা চড় মেরেছিলাম ওনাকে, আর প্রায় সাথে সাথেই উনি পড়ে যান রাস্তায়। ব্যাস, ওখানেই মৃত্যু হয় রসিকের। আপনার বাড়ির সামনে, মানে তো আমাদেরও বাড়ির সামনে এত কিছু মানে কি করে হয়ে গেল? মানে আমিও বলছে বুকে পেরেক ঘেটে আছে, মানে কিছু জানতেই পারলাম না। আর তুমি যে সময়ের কথা বলেছিলে, ওই সময় তো বাড়িতে অনেকেই ছিল। এরকম ভয়ানক কিছু হয়ে যাবে তারা তো জানতে পারতাম আমরা। বাড়িতেই ছিল। আরে পাগলা, আরে সব মেনে নিচ্ছে, কিন্তু একটা চড় খেয়ে কি করে মনে? অত শত আমি জানি না। আচ্ছা, ওনাকে দাহ করার জন্য কে নিয়ে গিয়েছিল? জানি না, উনি ওইভাবে পড়ে যাওয়ায় আমি আমার বাড়িতে চলে গিয়েছিলাম। আসলে এই ঘটনাটার পরে মনটাকে ঠিক স্থির রাখতে পারছিলাম না, আর একটু ভয়ও পেয়ে গেছিলাম। তাই আর বাড়ি থেকে বের হইনি। কিন্তু পরে শুনেছিলাম ওর বন্ধু বা আত্মীয়রা দেহ নিয়ে গেছে। আমি তখন ভেবেছিলাম আপনারাই হয়তো মৃতদেহ সৎকার করতে নিয়ে গেছে। দেখুন, আমি অনেক দিন ধরে এই বাড়িতে আছি। আপনার সাথে হয়তো আমার বিশেষ আলাপ নেই, কিন্তু আপনাকে যারা চেনে তারা জানে যে আপনার মতো ভদ্রলোক হয় না। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। চন্দ্রবাবু নিতান্তই ভদ্রলোক। কাজ থেকে ঘর আর ঘর থেকে কাজ, কোনো বদ অভ্যেস নেই, বাজে ব্যবহার নেই। আর এখনো পর্যন্ত এই পাড়ায় কারোর সাথে ওনার ঝগড়া অবধি দেখিনি। হ্যাঁ, এমন কাজ যে আপনি করতে পারেন তা তো বিশ্বাস করা যায় না।
এত তাড়াতাড়ি পুলিশ একে ধরলো কি করে? আমার তো কোনো একটা ঝোল মনে হচ্ছে পুলিশ ভুল লোককে ধরেছে, বুঝলেন তো? এই খুন কে ধরেছে, মানে কে খুন করেছে আর কাকে ধরেছে কেউ জানেও না, বুঝতেই পারছি না আমি। কি মানে কিছুই তো বুঝতে পারছি না। মানে এটা কি করে হচ্ছে, রে কি করে বলতে মানে কি ব্যাপার? দেখুন, আপনারা যা যা বলেছেন তা একেবারে অযৌক্তিক নয়, তবে একবার ভেবে দেখুন, যেই বা যারা ওই মৃতদেহ নিয়ে গিয়েছিল পুলিশের ভয়ে তারা পালিয়েছে, এবার তারা কি নিজেরাই স্বীকার করবে যে তারাই এই কাজ করেছে? ও মানে আপনি আমাদের সন্দেহ করছেন? এই থামো তো তোমরা, থামো। দেখুন দারোগা বাবু, যদি সত্যি আমরা ওই কাজ করে থাকি তাহলে নিজে থেকে স্বীকার করাটা বোকামি। এই বিষয়ে আমি আপনার সাথে একেবারেই সহমত। তবে যে জায়গার মৃতদেহ পড়েছিল বলে জানতে পেরেছেন আর যে জায়গা থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে সেই স্থানটা অনুসন্ধান করলেই তো হয় যে আদৌ কোনো মৃতদেহ ওই স্থানে ছিল কিনা। আর যদি জানতে পারেন কেউ ওই মৃতদেহ বয়ে নিয়ে গেছে, তাহলে প্রমাণ হবে যে আমরাই ওই মৃতদেহ নিয়ে ঘাটে গিয়েছিলাম এবং এখনো পর্যন্ত মিথ্যা কথা বলছি। হ্যাঁ, আমি আপনার কথায় সম্পূর্ণভাবে অনুমোদন করছি। মৃতদেহ রাস্তায় পড়ে থাকলে নিশ্চয়ই পাড়ার লোকে তা দেখেছে। ইনভেস্টিগেশন শুরু করলেই অনায়াসে এই তথ্য জোগাড় হয়ে যাবে। তবে এখন রসিক কোন ঘরে থাকতো সেটা একবার দেখব। আমাকে সাথে নিয়ে বাড়ির সবাই দোতলার একটি ছোট ঘরে গেলেন। এটি ছিল রসিক বাবুর বাসা। দেখলাম ঘরখানা ছোট হলেও একজনের থাকার জন্য মন্দ নয়। ঘরের মধ্যে একটা কেওড়া কাঠের তক্তপোষের ওপর একজনের জন্য পরিপাটি করে বিছানা পাতা। ঘরের অন্যদিকে রয়েছে একটা টিনের বাক্স। এছাড়া আর কোনো আসবাবপত্র ঘরে নেই। যদিও বাড়ির লোকেরা বলল রান্নাঘরে রসিকবাবুর একটা থালা, দুটো বাটি আর একটা গ্লাস রয়েছে। বিছানাটা উল্টে পাল্টে দেখলাম যদি কোনো গুরুত্বপূর্ণ চিঠি বা ওই জাতীয় কিছু পাওয়া যায়, কিন্তু কিছুই পেলাম না। টিনের বাক্সটা খুলতে গিয়ে দেখি ওটা চাবি বন্ধ অবস্থায় আছে। টেনে হিঁচড়ে ওটা খোলা গেল না, যদিও খুব বেশি গায়ের জোর প্রয়োগ করতে হয়নি, কারণ একটা আলপিন দিয়ে একটু খোঁচাখুঁচি করতেই কাজ হাসিল হয়ে গিয়েছিল। বাক্সের মধ্যে জামা কাপড় আর কিছু সুগন্ধি ছাড়া কিছুই পেলাম না। রসিকের ঘর খুঁটিয়ে দেখার মতো আর তেমন কিছুই ছিল না। আগেই বলেছি ঘরটি ছোট, তার উপর অবিবাহিত পুরুষের, সুতরাং ঘরে আসবাবপত্র না থাকাই স্বাভাবিক। খাটিয়ার পাশের জানলায় এসে দাঁড়ালাম। ঝোল পড়া সেই খোলা জানলার দুটো পাল্লার মধ্যে একটা ভাঙা আর একটায় ঘুণ ধরেছে। বুঝতে অসুবিধা হলো না যে এই জানলা কখনোই বন্ধ করা হয় না। জানলা দিয়ে আকাশ দেখা যাচ্ছে। তাকিয়ে দেখলাম বাইরেটা অন্ধকারে মোড়া, ঠিক এই কেসের মতো। অন্ধকারে চোখ সয়ে আসতেই হঠাৎ দেখতে পেলাম আর একটা জানলা। রাস্তার ঠিক উল্টো দিকে যে বাড়িটা আছে সেই বাড়ির জানলা ওটা, তবে সেটা বন্ধ ছিল বলে এতক্ষণ বুঝতে পারিনি। রসিকের ঘরের এই জানলার সাথে সামনের ওই বাড়ির জানলা ঠিক এমন ভাবে রয়েছে যে কোনো একটা ঘরে জানলার সামনে দাঁড়ালে অপর ঘরের ভিতর কি হচ্ছে তা পরিষ্কারভাবে দেখা যাবে। আমি প্রশ্ন করলাম, আচ্ছা, ওই সামনের বাড়িটি কার? ওই বাড়িটা? ওটা তো চন্দ্রবাবুর বাড়ি। হ্যাঁ হ্যাঁ, ওটা তো রাজচন্দ্রবাবুরই বাড়ি। সামনের ওই ঘরটায় কে থাকেন জানতে পারি? কে আবার থাকবে? আমরা থাকি। আমরা?
আমরা মানে কারা? আমি আর আমার স্ত্রী। তবে আমরা ওই জানালা কখনো খুলি না। রসিকবাবুকেও একবার বলেছিলাম ওই জানালাটা বন্ধ করার কথা। হ্যাঁ, আমি রসিককে বার করে নিষেধ করেছিলাম, কিন্তু মাঝে মধ্যেই রসিক জানলা বন্ধ করতে ভুলে যেত। রসিকের ঘর থেকে এবার আমরা সেই স্থানে এলাম যেখানে একটি চড়ের আঘাতে পড়ে গিয়ে ওর মৃত্যু হয়েছিল। ঘটনাস্থলে কোনো মারপিট বা ধস্তাধস্তির চিহ্ন নেই। রাস্তায় খই বা ফুলও পড়েছিল না। উপায় না পেয়ে সেই রাতেই আশেপাশের বাড়ির মানুষদের ডেকে প্রশ্ন করলাম, কিন্তু রসিকের মৃতদেহ ওই স্থানে পড়ে থাকতে কেউ দেখেননি। এমনকি কোনো ঝগড়া ঝামেলার শব্দও তারা পাননি। পরিষ্কার বুঝতে পারলাম রাজচন্দ্র দাস এখনো পর্যন্ত যা যা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যে। রসিকের মৃত্যু ওই স্থানে হয়নি, বা রসিকের মৃতদেহ নিয়ে কেউ ওই জায়গা থেকে ঘাটেও যায়নি। এই কয়েক ঘন্টার অনুসন্ধানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাজচন্দ্র বাবু হত্যাকারী নন। সমস্ত তথ্য তার বলা গল্পের সম্পূর্ণ বিপরীত, কিন্তু তবুও তিনি তার স্বীকারোক্তিতে অনড় অবস্থায় থাকলেন। এরপরে রাজচন্দ্র দাসকে সাথে নিয়ে আমি তার বাড়ি গেলাম। ওই বাড়িতে তার স্ত্রী আর শ্যালক ছাড়া কেউ ছিল না। তাদের থেকে জানতে পারলাম রাজচন্দ্র ও তার স্ত্রী ছাড়া আর কেউই ওই বাড়িতে থাকেন না। চাকর বাকরও বেশি নেই, একটি মাত্র চাকর আছে। সে তার কাজ শেষ করে সন্ধ্যার পরেই নিজের বাড়ি চলে যায়, আবার আসে পরের দিন ভোরে। তাকেও পরে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু বিশেষ কোনো তথ্য পাইনি। যেই ঘরের জানলা থেকে রসিকের ঘর দেখা যায়, সেই ঘরে ঢুকে দেখলাম পুরো বাড়ির মধ্যে সেটাই সব থেকে উৎকৃষ্টতম ঘর। রাজচন্দ্র ও তার যুবতী স্ত্রী থাকেন সেই ঘরে। এই ঘরে জানলা এমন ভাবে বসানো যে জানলা বন্ধ না রাখলে ঘরে কি হচ্ছে না হচ্ছে তা রসিক সব সময় দেখতে পাবে। অবশ্য আমি যখন ওই ঘরে ঢুকেছিলাম তখন সেই জানলা বন্ধ অবস্থাতেই ছিল। ওটা খুলতে আমার অনুমানে শিলমোহর পড়ল। ঘরের মধ্যে এমন কোনো কিছু দেখলাম না যার সাথে রসিকের মৃত্যুর বিন্দু মাত্র কানেকশন থাকতে পারে, কিন্তু আমার ইন্দ্রিয়গুলি যেন বারবার করে জানান দিল যে ওই ঘরটি রসিকের মৃত্যুর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে। তবে এটা প্রমাণ করতে না পারলে শুধু সন্দেহ দিয়ে কিছুই করা যাবে না। সেই দিন সারা রাত ইনভেস্টিগেশন করে কেটে গেল। পরের দিন সকালে মৃতদেহ পরীক্ষা করার জন্য পাঠানো হলো। মৃতদেহ পরীক্ষা করে ডাক্তার বললেন, দেখুন, এই ব্যক্তির মৃত্যু কিন্তু সাধারণ নয়। আকস্মিকভাবে ইনি মারা গেছেন। শরীরে কোনো রকম বিষক্রিয়া হয়নি। মৃত্যুর 2 ঘন্টা আগে পর্যন্ত ব্যক্তির শরীরে কোনো মাদকের অনুপ্রবেশ ঘটেনি। ওই পেরেকটা ছাড়া কোনো এক্সটার্নাল আঘাত শরীরে নেই। সোজা কথা হলো, ওই বড় পেরেকটা বুকের মধ্যে ঢুকে সোজা হৃদযন্ত্রে আঘাত করেছে, আর যার ফলে উনি মারা গেছেন। তবে খুনি একেবারে এই কাজটা করতে পারেনি। 2-3 বারের চেষ্টায় খুনটা করা হয়েছে। সমস্তটা শুনে মাথায় সাজালাম। কেসটা যেন খুবই সহজ, একটু বেশি সহজ। আর এটাই হচ্ছে সব থেকে বড় অসঙ্গতি। রাজচন্দ্র পালোয়ান নয় ঠিকই, তবে সে যুবক মানুষ। খুব সহজে একবারের চেষ্টাতেই সে একটা লোকের বুকে বড় পেরে গেঁথে দিতে পারে। তাহলে কেন 2-3 বারের চেষ্টায় খুন করতে হলো ওকে? রসিকবাবু নেশায় ছিলেন না, অর্থাৎ তিনি সহজেই নিজের আত্মরক্ষা করতে পারতেন।
তাহলে কেন করলেন না? রসিকের গোটা শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, এমনকি রাজচন্দ্র দাসের শরীরেও কোনো আঘাতের চিহ্ন নেই। খুন করা কি এতটাই সহজ? ডাক্তারের রিপোর্ট পেয়ে রাজচন্দ্র দাসকে থানায় ডেকে পাঠালাম। ওনাকে দেখালাম রিপোর্টটা এবং এক প্রকার ভাবে বুঝিয়ে সত্যি কথা বলতে বললাম। তখন রাজচন্দ্র দাসের ভাব একটু বদলে গেছে। আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনে উনি শেষে বললেন, স্যার, আপনারা আমাকে যতই বোঝান না কেন, আমি যেটা করিনি, আমি যেটা জানি না সে সম্বন্ধে আমি কি করে বলবো? যেটুকু আমি জানতাম তার সবটা তো আমি আগেই বলেছি আপনাকে। সমস্তটা তো আমি স্বীকার করেছি। এখন যদি আপনারা আমায় বিশ্বাস না করেন, আমি কি করতে পারি বলুন তো? ডাক্তারের কথা মতো ওর মৃত্যু হয়েছে পেরেকের আঘাতে, কিন্তু আমি তো সেই ঘটনার বিন্দু বিসর্গও জানি না। এবার আমার সত্যি কথা যেকালে আপনারা বিশ্বাস করছেনই না, তাহলে আমার তো সত্যি কথা বলার দরকারই নেই। আপনার কথা মতন আমি সব মিথ্যা কথা বলছি, তাই তো? বেশ, তাহলে শুনুন। আমি এই ঘটনার কিছুই জানি না। আমি রসিককে চড় মারিনি, আর ডাক্তারের রিপোর্ট অনুযায়ী কোনো রকম চড়ের আঘাতে ওনার মৃত্যুও হয়নি। ব্যাস, তাহলেই তো হয়ে গেল। এবার খুঁজুন খুনিকে। আপনারা এখন আমাকে যে শাস্তি দিন না কেন, আমি সব কথা অস্বীকার করছি। জজ সাহেবের সামনে পেশ করলে বলবো, ধর্মাবতার, বিশ্বাস করুন, আমি কিছুই জানি না। পুলিশ খুনিকে ধরতে পারেনি, আর সে শুধুমাত্র সন্দেহের বশে আমাকে এরা নাস্তানাবুদ করছে। আপনিই বলুন ধর্মাবতার, ভিক্টিমের বাড়ির সামনে বাড়ি থাকা কি অপরাধ? দারোগা বাবু, এখন আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমার বিরুদ্ধে আপনি যত পারেন আসল প্রমাণ জোগাড় করুন। তাতে আমার ফাঁসি হলেও দুঃখ নেই, কিন্তু দয়া করে মিথ্যে প্রমাণে আমাকে ফাঁসাবেন না। তাতে হয়তো প্রমোশন পাবেন, কিন্তু কি জানেন তো, অধর্মের পথে মানুষ কখনো সুরক্ষিত থাকে না। এই বলে রাজচন্দ্র দাস চুপ করলেন। আমিও বেশ বুঝতে পারলাম তার উদ্দেশ্যে তিনি সফল হয়েছেন, না হলে এরকম ভাবে হঠাৎ চ্যালেঞ্জ ছুড়ে দিতে তিনি পারতেন না। ওনার সামনে আর তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া উচিত হবে না, তাই ওকে সেই মুহূর্তে হাজতে আটকে রাখা হলো। এতদিন আমি একাই তদন্তের দায়িত্বে ছিলাম, তবে বিশেষ সুপারিশের মাধ্যমে এখন আরও 3 জন বহুদর্শী অভিজ্ঞ সহকর্মীদের সাথে নিয়ে একটি স্পেশাল টিম করা হলো। লক্ষ্য একটাই, রাজচন্দ্র দাসের বিরুদ্ধে তথ্য জোগাড় করা। শুরু হলো ইনভেস্টিগেশন। এখন আমরা যে অনুসন্ধানে নিযুক্ত তা একটা সঙ্গীন হত্যা অপরাধ, সুতরাং অনুসন্ধানও চলতে লাগলো সেই রকম গভীরতা ও গম্ভীরতার সাথেই। রসিক যে বাড়িতে থাকতো সেই বাড়ির ও বাড়িতে বসবাসকারী অন্যান্য সদস্যদের চিরুনি তল্লাশি করা হলেও কারো বিরুদ্ধে একটা প্রমাণ জোগাড় করা গেল না। রসিক যে অফিসে কাজ করত এবং যার যার সাথে তার একটু বিশেষ ঘনিষ্ঠতা ছিল, তাদের বিরুদ্ধেও তদন্ত চলল। তদন্তের রিপোর্ট অনুযায়ী জানতে পারলাম প্রত্যেকেই জুয়া, পেশা আর মদে আসক্ত। তবে এই তথ্য আমার অজানা নয়। রসিককে নিয়ে তারা যে সমস্ত জায়গায় যাতায়াত করত সেই সব স্থানে খোঁজ করে দেখলাম, কিন্তু রসিকের মৃতদেহ নিয়ে ঘাটে গেছে এমন প্রমাণ পেলাম না। এতদিনে এইটুকু বুঝেছি যে রাজচন্দ্র দাস খুবই পাকা মাথার লোক। তিনি এই হত্যা রহস্যের সবটাই জানতেন। বলা ভালো, তিনি নিজেই এই মৃত্যুটাকে একটি হত্যা রহস্যের রূপ দিয়েছেন। কোনো বিশেষ উদ্দেশ্য সাধন করার জন্য উনি থানায় আসেন, আত্মসমর্পণও করেন,
কিন্তু তার সেই উদ্দেশ্য যে কি তার সিকি ভাগও আন্দাজ করতে পারলাম না। শুধুমাত্র রাজচন্দ্র দাসকে চেনার জন্য নতুন কায়দায় তদন্ত শুরু হলো। ওই পাড়ায় তারা যাকে চিনতেন তারা প্রত্যেকেই এক কথায় বললেন, রাজচন্দ্র দাস অতি নিরীহ ভদ্রলোক। কারুর সাথে কোশ্চিনকালেও ওনার কোনো ঝগড়া ঝামেলা হয়নি। ওনার কোনো বদ অভ্যাস নেই, স্বভাব চরিত্র দেবতুল্য। ওনার কোনো শত্রু থাকতেই পারে না। তিনি সকলের প্রিয় আর সকলেই ওনাকে স্নেহ করে। এই কথাগুলো প্রত্যেকে কেমন যেন শেখানো বুলির মতো বলে গেলেন। রাজচন্দ্রের বাড়িতে স্ত্রীলোক বলতে ছিল তার স্ত্রী। ওনার চরিত্র সম্বন্ধেও গোপনভাবে তদন্ত করা হলো, কিন্তু তার বিরুদ্ধেও কারুর মুখ দিয়ে একটা কথাও বেরোলো না। বরং স্বামী স্ত্রীর প্রশংসায় সারা পাড়া পঞ্চমুখ। এই কেসের তদন্ত চলাকালীন রাজচন্দ্র হাজতেই ছিলেন। তার মধ্যে কোনো ভয় ভীতি বা উদ্বেগের চিহ্ন পর্যন্ত লক্ষ্য করিনি। এরকম দৃঢ় মানসিকতা তাবর তাবর ক্রিমিনালদেরও হয় না। তাকে ভয় দেখিয়ে বুঝিয়ে লোভে ফেলে কোনো কথাই বের করা গেল না। চর মারার কথা তো দূর, তিনি যে থানায় এসে আত্মসমর্পণ করেছিলেন সেটা অবধি অস্বীকার করলেন। তার কাছ থেকে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না দেখে জিজ্ঞাসাবাদের পালা এখানেই শেষ হলো। কিন্তু অনুসন্ধান থামল না। দিন 15 কেটে গেল। যখন তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া গেল না, তখন তাকে বাধ্য হয়ে ছেড়ে দিতে হলো। জামিনে তিনি ছাড়া পেয়ে নিজের বাড়ি গেলেন। কিন্তু তদন্ত বন্ধ হলো না, বরং ওই পুরো এলাকায় লোক লাগানো হলো শুধুমাত্র রাজচন্দ্র ও তার স্ত্রীর আচরণ নজর রাখার জন্য। এইভাবে 2 মাস কেটে গেল, কিন্তু কোনো ফল পাওয়া গেল না। প্রায় 3 মাস ইনভেস্টিগেশন চলার পরে কেস ক্লোজড হয়ে যায়। এই হত্যার কোনো সমাধান হলো না। রাজচন্দ্র দাস ছাড়া পেয়ে নিজের কাজে মন দিলেন। আমার সহকর্মীরাও নতুন কেস নিয়ে মাথা ঘামাতে উদ্যত হলেন। রসিকের হত্যা রহস্য অসমাপ্তভাবে শেষ হওয়ার কারণে আমাকেও নতুন কাজ দেওয়া হলো। কিন্তু কিছুতেই ওই কেসটা আমার মাথা থেকে বের হলো না। রসিকের মৃত্যুর কারণ জানার জন্য আমার মনে যে কৌতূহল জন্মেছিল তা কোনোভাবেই দূর করতে পারলাম না। সুতরাং যে কাজেই নিযুক্ত থাকি না কেন, ওই হত্যা রহস্যের দিকে সব সময় আমার লক্ষ্য রইল। রাজচন্দ্র দাসের ঘরের কাজ করার জন্যে যে কটা চাকর চাকরানি আসতো, আমি প্রায়ই তাদের সাথে আলাপ জমাতে শুরু করি। তাদের থেকে বাড়ির ভেতরের সমস্ত খবর আমি জানার চেষ্টা করি। এইভাবে 1 বছর হয়ে গেল। রাজচন্দ্র দাসের বাড়ির যে কটা পুরানো চাকর চাকরানি ছিল, তাদের সকলেই কাজ ছেড়ে অন্য জায়গায় চলে গেল। কাজ ছেড়ে দেওয়ার পরেও আমি ওদের সাথে যোগাযোগ রেখেছিলাম, শুধুমাত্র হত্যা সম্পর্কে লিড পাবো বলে। কিন্তু সেরকম কিছুই হয়নি। রাজচন্দ্র যেসব নতুন চাকর চাকরানি রেখেছিল তাদের সাথেও আলাপ জমালাম। তবে এরা অতিশয় চালাক। এদের হাতে আনতে পারলে কোনো না কোনো খবর এরা ঠিক জোগাড় করে দেবে। এটা বুঝতে আমার কোনো অসুবিধা হলো না। একদিন ওদের সাথে নির্জনে দেখা করে জানতে পারলাম ওরা সারা দিনের কাজ সেরে রাত 10টা-11টার সময় নিজেদের বাড়িতে যায় এবং সকালে আবার ফিরে আসে। খাবার আর জামা কাপড় ছাড়া রাজচন্দ্রের কাছ থেকে এরা মাসে 2.5 টাকা করে বেতন পায়। আমি তাদের মাসে 3 টাকা করে দেওয়া শুরু করলাম। শর্ত একটাই, বাড়ির সব খবর ওরা আমায় বলবে। আমার থেকে এই অতিরিক্ত বেতন যে তারা পাচ্ছে সে কথা কাউকে বলতে মানা করলাম।
এরকম ভাবে প্রতি মাসে 3 টাকা করে তাদের বেতন দিয়ে আর রাতে নির্জনে তাদের কাছ থেকে রাজচন্দ্র দাসের বাড়ির খবর নিয়ে আরো 6 মাস কেটে গেল। রাজচন্দ্র দাসের বাড়িতে একটি নতুন পরিচারিকা এসেছিল। সে ছিল চাকর চাকরানীদের মধ্যে সব থেকে চতুর। তাকেও আমি হাত করেছিলাম, শর্ত দিয়েছিলাম গোপন খবর এনে দিতে পারলে মোটা বকশিস পাবে। বকশিসের লোভে সে রাজচন্দ্র দাসের স্ত্রীর এমন পরিচর্যা করতে শুরু করল যে কিছু সময়ের মধ্যেই ও পরিচারিকা থেকে হয়ে উঠল বন্ধু। সুতরাং বন্ধুর সাথে মনের কথা বলতে তার আর কোনো বাধা রইল না। এইভাবে যা যা কথা সে জানতে পারত রাতে সে সব আমায় বলতো। এভাবে আরো 1 বছর কেটে গেল। এবার আমি তাকে রসিকের বিষয়ে রাজচন্দ্রের স্ত্রীকে জিজ্ঞেস করতে বললাম। এর 15 দিন পরে আমার সাথে আবার ওই পরিচারিকার দেখা হলো। সে বলল, বাবু, আমি সব জানতে পেরেছি। জানতে পেরেছিস? বলিস কি? বল বল, এক্ষুনি বল। শুনুন বাবু, আমি কি করে বৌদিদির কাছ থেকে খবর জেনেছি সেটা আপনাকে বলবো না, তবে যেটুকু জেনেছি সেটাই বলছি। বৌদিদি আর দাদাবাবু যে ঘরে থাকেন তার একদম সামনের ঘরে থাকতো রসিক নামে একটা লোক। দুটো ঘর আলাদা বাড়িতে হলেও ভাগ্যের দোষে ঘর দুটো এক হয়ে গিয়েছিল। বৌদিদি আমার ভালো, শান্ত, সুশীলা, স্বামী পরায়ণ আর সুন্দরী। তবে সৌন্দর্যই বৌদিদির কাল হলো। সামনের জানালা থেকে রসিক সব সময় টগর টগর করে তাকিয়ে থাকতো। প্রথমটায় বৌদিদি অতটা বুঝতে পারেনি, কিন্তু একদিন বেদনা গোছানোর সময় বৌদিদি শুনতে পায় কি যেন বলছে, সাদা থপথপে নরম বিছানায় ফাঁকা দেখতে কি আর ভাল লাগে সালা। কিন্তু কি আর করা যাবে? তো বিছানা করে দেওয়ার মতো কেউ নেই। তবে অন্যের গুছানো বিছানা দেখতে বেশ ভালোই লাগে। বৌদি তখনই ঘর থেকে বেরিয়ে চলে যান। এরপর যখনই রসিক বৌদিকে দেখতে পেত তখনই ফুল ফাল ইঙ্গিত করে কটু কথা বলে বাজে পথে নিয়ে যেতে চাইতো। বৌদিদি রসিকের কথায় ভাব মুখ গিনতে, নির্লজ্জ ব্যবহারে একেবারে অস্থির হয়ে পড়েছিলেন গা। তাই তারপর থেকে ওর দিকে মন না দিয়ে ঘরের কাজেই ব্যস্ত থাকতেন। একদিন হলো কি, রসিকের ঘরে ওর বন্ধুরা এসে মদ গিলছিল। তখন একজন বলে উঠল, এই শালা, তুই তো মদ খেয়েই বুড়ো হচ্ছিস রে ভাই। বিয়ে টিয়ে করবি কি করবি না? কদিনই না বাঁচবি তুই। যা একটু বিয়ে করো, একটু বিয়ে করো। দেখে আলাপ করাবি তোর নাকি রে? নিজে নিজে মজা নিবি? আরে না রে বোকা, বিয়ে করে আর কি লাভ? কেন রে, কলকাতা সব ঢিলে হয়ে গেল নাকি? ঢিলে হয়ে গেছে, কলকাতা ঢিলে হয়ে গেছে। আরে বউ না বানিয়েই তো সব সুখ পাচ্ছি রে। আরে এই বোকা, ওই সামনে দেখ, ওই যে ও আমার উপপত্নী। আমায় সব সুখ দেয়। যা তুই এখান থেকে, ওটা তো লোকের বউ। আরে লোকের বউ তো কি হয়েছে রে? রাতে তো শুধু আমার মানে বাকি সময় জানলার সামনে তো আমি থাকি। চাঁদু, জানলা খোলো আর এনজয়।
এইরকম ভয়ানক অপবাদের কথা বৌদিদি নিজের কানে শুনেছিলেন, কিন্তু কিচ্ছুটি বলেননি। তবে এই ঘটনা বারবার ঘটতেই থাকে। রসিক তার বন্ধুদের কাছে বৌদিদি সম্পর্কে অত্যন্ত কটু কথা মন্তব্য করতে থাকে। তখন দিদিমণি রাগে অধৈর্য হয়ে নিজের হাতে প্রতিশোধ নেবেন মন স্থির করেন। দাদাবাবুকে একটা কথাও এ বিষয়ে তিনি জানাননি। মনে মনে বৌদিদি শপথ নিয়েছিলেন নিজের হাতে ওই রসিকের প্রাণটা নেবেন। একদিন বিকেলে বৌদিদি বললেন, শোনো। আমায় ডাকছো শোনা? হ্যাঁ। উফ, কি সৌভাগ্য আমার। চাঁদ আজ নিজেই আমার ঘরে আসতে চাইছে। বনিতা করো না, তুমি যেটা বলেছো আমার নামে আমি সব শুনেছি। তবে ভয় পেও না, আমি তোমাকে পুলিশে দেব না। আজ আমার স্বামী বাড়ি ফিরবে না। তুমি এতদিন পর্যন্ত যা চেয়েছো সেই ইচ্ছে আমি আজ পূরণ করব। বাড়ির চাকরদের আমি সন্ধ্যের আগেই বিদায় করে দেব। দরজা খোলা থাকবে, তুমি কিন্তু আমার ঘরে চলে এসো। সারা রাত থেকে ভোরে চলে যাও। এই প্রস্তাব পেয়ে তো জানোয়ারটা হাতে সজ্ঞ পেল। ভালো মন্দ বেচার না করে সন্ধ্যের সময় সে দিদিমণির ঘরে চলে গেল গা। আমি এসে গেছি। এখনো অপেক্ষা করছো কেন? যাও, বিছানায় গিয়ে বসো। দাঁড়াও দাঁড়াও, তার আগে এই বলে সে সমস্ত দরজা জানলা বন্ধ করে আহ্লাদে উন্মাদ হয়ে ঠিক ভুল জ্ঞান হায় রে পালঙ্কের উপর শুয়ে পড়ল। দিদিমণি আগে থেকে বড় আর তীক্ষ্ণ একটা পেরেক জোগাড় করে রেখেছিলেন। রসিক শুয়ে পড়লে তিনি পেরেকটা তার শখের আড়াল করে নিজের হাতে নিয়ে তার পাশে গিয়ে বসলে। জানোয়ারটা দিদিমণির একটা হাত চেপে ধরল গা। লজ্জা পাচ্ছ নাকি সোনা? আমার লজ্জা পেও না, কাছে এসে বসো। এতদিন তোমাকে আমি ওই জানলা দিয়ে দেখতাম, এখন তুমি আমার হবে। আজ আমি তোমায় সব সুখ দেব, যে সুখ কোনোদিন তুমি পাওনি। আমার এই বুকের মধ্যে অনেক জ্বালা, অনেক। মিটিয়ে দাও সব জ্বালা, আমায় শেষ করে দাও, আমায় জুড়িয়ে দাও। সঙ্গে সঙ্গে পেরেকটা সজোরে দিদিমণি বসিয়ে দেন বজ্জাতে নিকে। অর্ধেকটা রসিকের হিপ জানতে দিতে গেল। রসিক চিৎকার করে উঠল, নষ্ট মেয়েছিলে, নষ্ট। কিন্তু ঘরের মধ্যে সমস্ত দরজা জানলা বন্ধ থাকার জন্য না তার আওয়াজ কেউ শুনতে পেলে না। চকিতের মধ্যে বৌদিদি দরজার বাটাম দিয়ে সে পেরেকের ওপর সজোরে আঘাত করে পেরেকটা সম্পূর্ণ তার হৃৎপিণ্ডে গেঁথে দিলেন। দেখতে দেখতে রসিক মরে যায়। রসিক মৃত অবস্থায় সেখানে পড়ে রইল। আর বৌদিদি ওই ঘরের তালা বন্ধ করে অন্য ঘরে গিয়ে চুপ করে বসে রইলেন ঠিকই, তবে তার মনের অবস্থাটি যে কি হয়েছিল তা নিশ্চয়ই বুঝতে পারছেন। তিনি একে স্ত্রী লোক, গৃহস্থের স্ত্রী, তার উপর পাড়ার সকলের কাছে তিনি চরিত্রবতী। এরম অবস্থায় তার ঘরের মধ্যে অপরিচিত পুরুষের সাথে কিছুক্ষণ থেকে তাকে হত্যা করার, ওই মৃতদেহ নিজের পালঙ্কের উপর রেখে ঘরে তালা বন্ধ করে সেই একই বাড়িতে স্থির হয়ে বসে থাকা স্ত্রী লোকের পক্ষে যে কতটা দুরূহ ব্যাপার তা কি আপনি বুঝতে পারছেন? কোনো উত্তর দিতে পারলাম না, শুধু বললাম, তারপর বৌদিদি ওই মৃতদেহ ঘরের ভেতরে রেখে স্থিরভাবে পাশের একটি ঘরে বসে বসে দাদাবাবুর অপেক্ষা করতে থাকলেন।
এর কিছুক্ষণের মধ্যে দাদাবাবু অফিস থেকে ফিরলেন। বৌদিদি সমস্ত কথা দাদাবাবুর কাছে বলে ঘরের তালা খুলে মৃতদেহটাকে দেখালেন। দাদাবাবু এরকম অবস্থায় কি করা কর্তব্য তা স্থির করতে না পেরে ঘরের দরজা জানলা পুনরায় বন্ধ করে দিয়ে তার অফিসের একজন বিশ্বাসী বন্ধুর কাছে গেলেন। সব কথা খুলে বললেন যা হয়েছে তার জন্য নাকি ভাববার কোনো দরকার নেই। এই বলে তিনি তার নিজের গাড়ি করে তার দুজন বিশ্বাসী কর্মচারীকে সাথে নিয়ে দাদাবাবুর সাথে বাড়িতে এলেন। মিলে সবার চোখের আড়ালে রসিকের মৃতদেহটি ঘর থেকে বের করে গাড়ির মধ্যে রাখলেন। এইভাবে মৃতদেহ সেই স্থানে থেকে নিয়ে যাওয়া হয়। সব দেহ করবার ঘাটের কাছে কোনো এক জায়গায় অন্ধকারের মধ্যে ওই গাড়ি থামিয়ে একটা খাটিয়া এনে তাতে মৃতদেহ শুয়ে খাটে বয়ে নিয়ে যাওয়া হয়। কলেরা রোগে মৃত্যু হয়েছে বলে ওই দেহ দাহ করার চেষ্টা করা হয়, কিন্তু ওনারা যখন দেখলেন যে ওই কাজ ওনারা করতে পারবেননি, তখন ওই মৃতদেহ সেই স্থান থেকে অন্ধকারের মধ্যে গা ঢাকা দিবেন। সবাই কিছুক্ষণের মধ্যে গাড়িতে এসে পৌঁছলে সে জায়গা থেকে আবার তারা ফিরে এলেন বাড়িতে। সব শেষে ঠিক হলো যে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করলে সব কথা বেড়ে যাবে, সুতরাং তদন্তের আগে দাদাবাবু থানায় গিয়ে আত্মসমর্পণ করুক, তাহলে আর বিশেষ কোনো অনুসন্ধান হবে না। তাই সামান্য দোষে দোষী হবেন এবং বৌদিদির উপর কোনো দোষই পড়বে না। সামান্য দণ্ডে দাদাবাবু ছাড়া পেয়ে যাবেন। সবাই পরামর্শ করে বলেন যাই হয়ে যাক না কেন কথা যেন তিনি স্বীকার না করেন। থাক, আর কিছু বলতে হবে না, এই নে তোর বকশিস। এখন পুরো ঘটনাটা আমার কাছে পরিষ্কার। ওই পরামর্শ অনুসারেই রাজচন্দ্র দাস আত্মসমর্পণ করেছিলেন ও যা যা বলেছিলেন তা ইতিমধ্যেই আপনারা জেনেছেন। এতদিন পরে রসিকের হত্যার প্রকৃত অবস্থা জানতে পারলাম ঠিকই, কিন্তু এই কেসের ফাইল আর রিওপেন করা হলো না। বিনা প্রমাণে মোকদ্দমা চলল না। রাজচন্দ্র দাস অনায়াসেই সম্পূর্ণভাবে ছাড়া পেয়ে গেলেন। শুনছিলেন বিষম বুদ্ধি। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছে মোনালিসা, অনুষা, অংশু, সুমন, সান্নি, প্রিয়ম, শুভায়ন, বিশ্বজিৎ ও আমি গল্পের সূত্রধার সায়ন। গল্পের পোস্টার ডিজাইনে রয়েছে সান্নি এবং সাউন্ড ডিজাইনিংয়ে রয়েছে আড্ডাখানা প্রোডাকশন। দেখা হচ্ছে পরের গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।